আজকে যে পোর্শনটা স্টার্ট করছি সেটা হচ্ছে সাব গ্রুপ। ঠিক আছে, যে কোনো সেটের যেমন সাবসেট থাকে সেরকম গ্রুপেরও একটা সাব গ্রুপ হতে পারে। এরপর যখন রিং ফিল করবো সেখানে রিং এর সাব রিং রয়েছে, ফিল্ডের সাব ফিল্ড রয়েছে, তারপর ভেক্টর স্পেসের ক্ষেত্রে সেটার সাব স্পেস রয়েছে, প্রত্যেকটার একটা সাব একটা পোর্শন থাকে। ঠিক আছে, সেটাই আমরা এখানে দেখবো যে সাব গ্রুপের কনসেপ্টটা কিরকম। তো সাব গ্রুপের মধ্যে তো সাবগ্রুপের ডেফিনেশনটা প্রথমে দেখতে হবে। তো সাবগ্রুপ কথাটাকে যদি ভাঙি তাহলে দুটো পোর্শন পাচ্ছি, একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে গ্রুপ। তার মানে জি যদি একটা গ্রুপ হয়, অর্থাৎ জি কম্পোজ যদি একটা গ্রুপ হয়, তাহলে তার সাব গ্রুপ আমি এইচ কে বলতে পারি, এইচ কম্পোজ কে, যদি এইচটা সাব অর্থাৎ জি এর সাবসেট হয়। এইচ যদি হয় জি এর সাবসেট, এবং সেটা অবভিয়াসলি নন এমটি সাবসেট হতে হবে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তার মধ্যে থাকতেই হবে। এবং যে অ্যাটলিস্ট একটা বলছি সেই এলিমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট। গ্রুপের যেটা আইডেন্টিটি এলিমেন্ট হবে সেটা তার সাব গ্রুপে থাকতেই হবে, বাকি যা কিছু থাকুক বা না থাকুক, শুধু আইডেন্টিটি এলিমেন্ট নিয়েও একটা সাব গ্রুপ ফর্ম করতে পারে। এটাকে বলা হয় ট্রিভিয়াল সাব গ্রুপ। তো এখানে প্রথম কথা, এইচটাকে আগে জি এর সাব গ্রুপ সাবসেট হতে হবে, নন এমটি। ঠিক আছে, নন এমটি সাবসেট হতে হবে অবভিয়াসলি। আর গ্রুপ হতে হবে মানে এটা কি, এইচ কম্পোজকে কিন্তু গ্রুপও হতে হবে। ঠিক আছে, এইচ কম্পোজ যেটা বলছি সেটা কিন্তু একটা গ্রুপ হতে হবে। তাহলে এইচটা হচ্ছে জি এর একটা নন এমটি সাবসেট, এবং এইচ কম্পোজ নিজে একটা গ্রুপ। কোন অপারেশনের রেসপেক্টে না, যেই অপারেশনটা জি এর উপর ডিফাইন করা আছে ঠিক সেই বাইনারি অপারেশনের রেসপেক্টেই হবে, শুধু রেস্ট্রিক্টেড টু এইচ হবে, অর্থাৎ অপারেশনটার যে ডোমেনটা হবে সেটা এইচ এর মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে। অর্থাৎ কম্পোজিশনটা যেমন জি ক্রস জি থেকে জি তে ম্যাপিং ছিল, সেরকম এখানে এইচ ক্রস এইচ থেকে এইচ এ ম্যাপিং হতে হবে। ঠিক আছে, সেইভাবে আমরা যদি ডিফাইন করি, করে যদি এইচ কম্পোজটাও গ্রুপ ফর্ম করতে পারে, তখন সেটাকে আমরা বলবো সাব গ্রুপ, তখন সেটাকে সাব গ্রুপ বলা হবে। তাহলে এখানে ডেফিনেশনটা আগে লিখি। Let G compose be a group. Let G compose be a group and H be a non-empty subset, and capital H let G compose be a group and H be a non-empty subset. B group ना लिखे B a group and H be a non-empty subset of G. H be a non-empty subset of G. If H compose এভাবে লিখ, then if না লিখে then করে দে, then H compose is said to be a subgroup of G compose। ঠিক আছে, আমরা শর্টে বললে H is a subgroup of G। ঠিক আছে, H is a subgroup of G এরকম ভাবে বলতে পারি। যদি সিম্পলি বলি আমি ব্যাপারটাকে, তাহলে H is a subgroup of G বললেও একই মানে দাঁড়ায়, কম্পোজিশনটা না লিখলেও চলে এরপর থেকে। ঠিক আছে, কখন সাবগ্রুপ বলবো না, এইচটাকে প্রথম কথা নন এমটি হতে হবে, নন এমটি সাবসেট অফ জি হতে হবে, এবং নিজেকে গ্রুপ হতে হবে, এইচ কম্পোজকে নিজে গ্রুপ ফর্ম করতে হবে উইথ রেসপেক্ট টু দি সেম বাইনারি অপারেশন কম্পোজ রেস্ট্রিক্টেড টু এইচ। Simply H is a subgroup of G if
H compose is itself a group under the same binary operation বা binary composition, same binary operation বা composition compose এরকম ভাবে লিখ restricted to H. কম্পোজ একটা ম্যাপিং আর রেস্ট্রিকশন ম্যাপিং আমরা জানি রেস্ট্রিকশন ম্যাপিং দেখতে কিরকম হয় না, আমাদের যদি ম্যাপিংটা থাকে এরকম, এই যে কম্পোজটা যেটা রয়েছে কম্পোজটা কি, আমি ধরলাম এই যে এইটুকুনি পোর্শন ধরে নিচ্ছি আমি হচ্ছে এইচ ক্রস এইচ, এই টোটালটা হচ্ছে জি ক্রস জি, টোটাল যে সেটটা সেটা হচ্ছে জি ক্রস জি, আর এইটুকুনি পোর্শন ধরলাম এইচ ক্রস এইচ। এখন প্রাথমিকভাবে জিটা যখন গ্রুপ ফর্ম করেছিল তখন কম্পোজিশনটা জি ক্রস জি থেকে জি তে ম্যাপিং ছিল, জি ক্রস জি থেকে জি তে ম্যাপিং ছিল যখন কম্পোজটা নিয়েছি, সেটা ছিল জি ক্রস জি থেকে ম্যাপিং, এবং করে সেই অবস্থায় গ্রুপ ফর্ম করেছিল জি কম্পোজটা। এখন যদি আমি সেই সেম অপারেশন এইচ ক্রস এইচ থেকে এইচ এ নিই, এইচ ক্রস এইচ থেকে এইচ এ নিই, নিয়ে তারপরেও যদি সেটা কম্পোজ রেস্ট্রিক্টেড টু এইচ লেখা উচিত এরকম ভাবে, কিন্তু আমরা সবসময় এরকম বড় নোটেশন দেবো না, আমরা জাস্ট কম্পোজ লিখলে বুঝবো সেম অপারেশন রেস্ট্রিক্টেড টু এইচ, ঠিক আছে। আমাদের লেখা উচিত যেমন এফ রেস্ট্রিক্টেড টু এইচ, তার মানে এফ এরকম ভাবে এইচ লেখা উচিত। তো যাই হোক, যদি সেম ভাবে এইচটা গ্রুপ ফর্ম করে এই কম্পোজিশন রেসপেক্টে তখন সেটা হচ্ছে সাবগ্রুপ। তাহলে এবার তার সাবগ্রুপ যখন হলো তাহলে সাবগ্রুপের এক্সাম্পল গুলো দেওয়া যাক। তাহলে এখানে লিখে রাখি টাইপস অফ সাবগ্রুপ। একটা গ্রুপের মেনলি তিন রকম সাবগ্রুপ থাকে, একটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ, একটা হচ্ছে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, আর একটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ। এখানে লেখ জি, জি কম্পোজ, let G compose be a group and E be the identity element and E be the identity element in G. Therefore, তাহলে সাবগ্রুপ আমরা কি কি পাচ্ছি, তিন রকম সাবগ্রুপ পাচ্ছি। দেন এরকম ভাবে লেখ, then H equals to singleton set E is a subgroup of G which is called trivial subgroup of G। এটাকে G এর ট্রিভিয়াল সাবগ্রুপ বলা হবে। অপরদিকে যদি আমরা নিই এরকম ভাবে if H is a H is equals to G, তো জি নিজেই নিজের সাবগ্রুপ হবেই। যেমন একটা সেটের ক্ষেত্রে একটা সেট যদি 1 2 থাকে,
তাহলে এই 1 to 3 সেটের সাবসেট কি হতে পারে? 5 সাবসেট হতে পারে, এস নিজেই নিজের সাবসেট হতে পারে, এবং আর হ্যাঁ যেগুলো হতে পারে সেটা হচ্ছে সিঙ্গেলটন সেট 1, 1 হতে পারে। সিঙ্গেলটন সেট 2, তাই তো? সেগুলো হচ্ছে, তার মানে এটা হচ্ছে ট্রিভিয়াল সাবসেট। এস নিজেই নিজেই যখন সাবসেট হয় তখন সেটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট। আর ফাই এবং এস ছাড়া বাকি যারা সাবসেট হবে তাদেরকে বলা হবে নন ট্রিভিয়াল। ট্রিভিয়ালও নয় আবার ইমপ্রপারও নয়, তার মানে নন ট্রিভিয়াল সাবসেট। প্রপার সাবসেট, একদম নন ট্রিভিয়াল প্রপার সাবসেট। তো সেই রেসপেক্টে এখানে যদি আসি, ইফ এইচ ইকুয়ালস টু জি, দেন জি ইজ এ সাবগ্রুপ of G itself, নিজে নিজে সাবগ্রুপ, which is called improper subgroup of G. তো এটা হলো ট্রিভিয়াল সাবগ্রুপ, এটা হলো ইমপ্রপার সাবগ্রুপ। এবার এরা দুইজন বাদে যা সমস্ত সাবসেট আছে, মানে সাবগ্রুপ আছে জি এর, এগুলো সব হচ্ছে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ। তাহলে এখানে লিখে রাখি, দি সাবগ্রুপস of G compose other than, কোন সাবগ্রুপ গুলো বাদ দিয়ে? না, আদার দেন প্রথমটা, অর্থাৎ সিঙ্গেলটন সেট ই কমা কম্পোজ অ্যান্ড জি কম্পোজ নিজেই, এই দুটো বাদ দিয়ে বাকি যারা আছে, বাকি যে সমস্ত সাবগ্রুপস গুলো আছে সেগুলো হচ্ছে সব নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ। আর সেট টু বি, নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ অফ জি। আচ্ছা, নেক্সট, তো সাবগ্রুপ কি কি টাইপের হতে পারে সেটা আমরা বুঝলাম, কিন্তু আমাদের মেন ইটা হচ্ছে একদম ট্রিভিয়াল সাবগ্রুপ, জিটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ। আমাদের মেন যে কাজ আমরা টার্গেট থাকবে সেগুলো হচ্ছে সব নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ নিয়ে, বাকি তো জি আর ই একদম সিম্পল ব্যাপার। তাহলে এবার এক্সাম্পলে আসি, বেসিক এক্সাম্পল গুলো থেকে শুরু করছি। ফার্স্ট যে এক্সাম্পলটা রয়েছে, আমরা যদি প্রাথমিকভাবে কিউ প্লাস এর কথা ভাবি, যে জি ইকুয়ালস টু ধরলাম কিউ কামা প্লাস, কিউ কামা প্লাস অবভিয়াসলি একটা গ্রুপ, ইজ এ গ্রুপ। আর আমি ধরে নিচ্ছি এইচ ইকুয়ালস টু জেড কমা প্লাস, এইচ যেটা সাবগ্রুপটা নিতে চাইছি সেটা হচ্ছে জেড কমা প্লাস। তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু জেড প্লাসটা জি প্লাস এর সাবগ্রুপ হবেই, মানে জি জেড প্লাসটা কিউ প্লাস এর সাবগ্রুপ হবে, কারণ জেড প্লাস ইজ অলসো এ গ্রুপ। হ্যাঁ And obviously Z is a subset of Q, in fact proper subset of Q. হুম Therefore Z plus, এখন আমি ডেফিনেশন অনুযায়ী করছি, কিন্তু এরপরে ক্রাইটেরিয়া আমি বের করবো, নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ আচ্ছা set to be a subgroup of a group.
ঠিক আছে, একটা গ্রুপের সাবগ্রুপ হওয়ার জন্য নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন কি হবে সেটা আমরা পড়বো, এবং তার প্রমাণও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কিন্তু জেড প্লাস তার মানে এখন আমি কন্ডিশন দিয়ে দেখাচ্ছি না, এখন আমি জাস্ট ডেফিনিশনে যা বলা হয়েছে সেই অনুযায়ী দেখাচ্ছি। ডেফিনিশনে কি বলা আছে, জেড প্লাস কে গ্রুপ হতে হয়েছে এবং সেটা কিউ এর সাবসেট, তার মানে বলতে পারি জেড প্লাস ইজ এ সাবগ্রুপ, এবং সেটা অবভিয়াসলি নন ট্রিভিয়াল প্রপার, কারণ জেডটা কিউ এর প্রপার সাবগ্রুপ একদম। নেক্সট, 2 নম্বর এক্সাম্পল। জিটাকে ধরলে আমি কিউ প্লাসই নিলাম, জিটাকে আমি কিউ প্লাস নিচ্ছি, কিন্তু এইচটাকে নিয়ে নিচ্ছি হচ্ছে কিউ স্টার কমা প্লাস। কিউ স্টার মানে কি, কিউ স্টার মানে হচ্ছে কিউ মাইনাস সিঙ্গেলটন সেট 0, কিউ থেকে 0টাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। কিউ থেকে 0টাকে যদি বাদ দিই তাহলে কিউ স্টার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এইচটা কি জি এর সাবগ্রুপ হবে, অর্থাৎ কিউ স্টার প্লাসটা কি কিউ প্লাস এর সাবগ্রুপ হতে পারবে? না। কিউ স্টার প্লাসটা কিন্তু কিউ, প্রথম কথা কিউ স্টার যেটা রয়েছে সেখানে যদি আমি প্লাসটা নিই, 0টাকে বাদ দিয়ে দিই, সেটা গ্রুপই হবে না। হ্যাঁ, ওটাই তো, মানে গ্রুপটাই হবে না, কারণ জিরোটা তো আইডেন্টিটি এলিমেন্ট। হুম, ইজ আইডেন্টিটি নট এলিমেন্ট এ তো গ্রুপ। গ্রুপ ফর্ম করবে না। তাহলে আইডেন্টি এলিমেন্ট বাদ দিয়েছি মানে গ্রুপ থাকবে না, তাহলে ইজ নট এ গ্রুপ। তাহলে গ্রুপই যদি না হয় তাহলে দেয়ার ফোর কিউ স্টার কমা প্লাস ইজ নট এ সাবগ্রুপ অফ কিউ প্লাস। তারপরে কিউ স্টার প্লাসটা হলো না কেন, কিউ স্টার প্লাসটা হলো না এই কারণেই, কারণ সেটা নিজে গ্রুপ নয়, সে নন এমটি অবশ্যই, সে কিউ প্লাস কিউ এর সাবসেটও। ঠিক আছে, whenever q star subset of q, তাহলে কিউ স্টারটা কিউ এর নন এমটি সাবসেট হওয়া সত্ত্বেও সে সাবগ্রুপ হলো না কেন, কারণ সে নিজে গ্রুপ নয় বলে। ঠিক আছে, কিন্তু আমি হ্যাঁ। যদি জিনিসটাকে এরকম ভাবে বলি, জিনিসটাকে যদি আমি এইভাবে বলি তাহলে যে একটা তাহলে গ্রুপ নিয়ে নিচ্ছি কিউ স্টার কমা ডট। Dot. এইবার তো ডট যখন নিচ্ছি তখন তো আর 0টা আইডেন্টিটি এলিমেন্ট নয়, ওয়ানটা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 0টা আইডেন্টিটি এলিমেন্ট নয়, কিন্তু সেই 1টা আইডেন্টিটি এলিমেন্ট এবং 1টা এর মধ্যে আছেই। কিউ স্টারের 0টা নেই, বাকি সবাই তো আছে, ফলে 1টা আছে এবং এটা গ্রুপ ফর্ম করছে। হ্যাঁ। তা সত্ত্বেও কিন্তু এটা কিউ এর সাবগ্রুপ নয়, তা সত্ত্বেও এটা সাবগ্রুপ হবে না, কেন? কারণ এখানে আইডেন্টিটি এলিমেন্ট নেই। মানে সরি, আইডেন্টি এলিমেন্ট তো আছে, দাঁড়াতে এক সেকেন্ড। আচ্ছা, এখানে কেন সাবগ্রুপ হচ্ছে না, কারণ এখানে অপারেশনটাই তো আমি আলাদা নিয়ে নিয়েছি, আইডেন্টি এলিমেন্ট তো 1 আছেই। ওই এখানে অপারেশনে। আমি ঠিক 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 হুম আছে। এখানে অপারেশনটা আলাদা নিয়েছি, তাহলে বিভিন্ন কেসে এরকম ঘটনা ঘটছে। ইজ এ গ্রুপ অ্যান্ড ইজ এ গ্রুপ, এবং কিউ স্টার সেটা কিন্তু নন এমটি সাবসেট অফ কার, কিউ এর। হুম। বাট কিউ স্টার কমা ডট হ্যাঁ। is not a subgroup
of Q plus. Not a subgroup of Q plus, কারণ এখানে অপারেশনটা আলাদা। তার মানে আমি এটা বোঝানোর জন্যই করছি যে ওই ডেফিনিশনটার মধ্যে একটা কথাও যদি বাদ যায় তাহলে সেটা সাবগ্রুপ হবে না। যেমন ওখানে নন এমটি সাবসেট হয়েছিল, সবই ঠিক ছিল। তারপর তোর গ্রুপও ফর্ম করেছে, কিন্তু জাস্ট অপারেশনটা আলাদা বলে এখানে কিন্তু সাবগ্রুপ বলা যাবে না। সাবগ্রুপের ডেফিনিশনে বলাই হয়েছে সেম অপারেশনের রেসপেক্ট শুধু রেস্ট্রিক্টেড থাকবে, কিউ এর বদলে কিউ স্টারের উপর সেটা ডিফাইন থাকবে। কিন্তু যেহেতু এখানে অপারেশনটাই আলাদা, ফলে এটা সাবগ্রুপ ফর্ম করতে পারলো না। ঠিক আছে, তো এরকম ভাবে সাবগ্রুপ গুলো ফর্ম হচ্ছে। যেমন এখানে আরেকটা বলে রাখি, the symmetric group থ্রি অর্ডারের যে সিমেট্রিক গ্রুপ সেটা নিচ্ছে S3, সেটা কিন্তু একটা নন কমিউটেটিভ গ্রুপ। ঠিক আছে, সেটা নন কমিউটেটিভ গ্রুপ মানে হচ্ছে তার মধ্যে যে পারমিশন গুলো রয়েছে সেই পারমিশন গুলো যদি আমি রো ওয়ান ইন্টু রো টু করলে যা হবে, রো টু ইন্টু রো ওয়ান করলে সেটা নাও হতে পারে। তো তাই জন্য এটা আচ্ছা। নন কমিউটেটিভ গ্রুপ। কিন্তু এর যে সাবসেট, S3 একটা সাবসেট, যেমন সেটা হচ্ছে A3 নিলাম। A3 হচ্ছে তোর ইভেন পারমিশনের যে সেটটা, ঠিক S3 মধ্যে আছে। তো ইভেন অড সবাই রয়েছে, তার মধ্যে যেটা ইভেন সেগুলোকে নিয়ে যদি করি, সেটা আমরা যখন করে দেখবো তখন কিন্তু সেটা কমিউটেটিভ পাবো আমরা। A3 মধ্যে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে তাদের কিন্তু উল্টো করে মাল্টিপ্লাই করলেও একই ভ্যালু দেবে। ঠিক আছে, কিন্তু লিখে রাখ, বাট A3 is a commutative A3 is a commutative subgroup of S3। তার মানে এখানটা আমি একটাই বুঝতে পারছি যে যদি সাবগ্রুপটা কমিউটেটিভ হয়, সাবগ্রুপ কমিউটেটিভ হলে কিন্তু গ্রুপটা কমিউটেটিভ হতেও পারে নাও হতে পারে। যেমন এখানে A3টা হচ্ছে সাবগ্রুপ, সেটা কমিউটেটিভ, কিন্তু S3 হচ্ছে গ্রুপ, সেটা কিন্তু নন কমিউটেটিভ গ্রুপ। কারণ এখানে দেখুন, ছবি থেকে পরিষ্কার এই জায়গাটা, এইটুকুনি জায়গার মধ্যেই অপারেশনটা হতেই পারে কমিউটেটিভ, কিন্তু সব সর্বত্র কমিউটেটিভ হবে তার তো কোনো গ্যারান্টি নেই। কিন্তু সব জায়গায় যদি কমিউটেটিভ হয় তাহলে ওইটুকুনি জায়গার মধ্যেও হচ্ছে। তার মানে কোনো অপারেশন যদি গ্রুপে কমিউটেটিভ হয় তাহলে সাব গ্রুপেও কমিউটেটিভ হবে, কিন্তু সাব গ্রুপে হলে গ্রুপে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। এবং তার জন্য যদি উদাহরণ চাই, তাহলে সেই উদাহরণটা কিন্তু এটা, যে S3টা নিজে একটা কমিউটেটিভ গ্রুপ, কিন্তু তার সাব গ্রুপ A3 সেটা কিন্তু কমিউটেটিভ সাব গ্রুপ। S3 নিজে নন হুম। কমিউটেটিভ, কিন্তু তার সাব গ্রুপটা কমিউটেটিভ। ঠিক আছে, সেই অপারেশনটা যখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, পারমুটেশনের যে মাল্টিপ্লিকেশনটা যখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে ইন A3, তখন সেটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে গেছে, কিন্তু টোটালি সেটা করেনি। আর এখানে এটুকুনি লিখে রাখতে পারি, ইফ এরকম ভাবে লিখলে ভালো হয় যে the subgroup, all subgroup কথাটা লিখ, all subgroups of a commutative group is commutative।
বাট নট কনভার্সলি, অর্থাৎ সাবগ্রুপ যদি কমিউটেটিভ হয়, গ্রুপটা কমিউটেটিভ কিনা সেই ব্যাপারে কিছু বলা যাবে না, সেটা হতে পারে নাও হতে পারে। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। নেক্সট, এখানে আমি থিওরেমের জাস্ট স্টেটমেন্ট নিয়ে লিখে রাখছি, এগুলো খুব বেসিক থিওরেম, যেগুলো আমাদের পরীক্ষার জন্য আসবে, সেগুলো আমরা প্রমাণ করছি। এখানে লিখে রাখ, প্রথমে আগে লিখি, লেট জি কম্পোজ বি এ গ্রুপ and H compose বি এ সাব গ্রুপ। এরপর থেকে আমি জি আর এইচ লিখবো, কম্পোজিশন লেখার দরকার পড়ে না অত। বি এ সাব গ্রুপ বি এ সাব গ্রুপ অফ জি কম্পোজ। এখানে যেটা হয় সেটা হচ্ছে এইচ এর যে আইডেন্টিটি এলিমেন্ট, সেটা জি এরই আইডেন্টিটি এলিমেন্ট হয়। এখানে এইচ কম্পোজটা যে জি কম্পোজের সাব গ্রুপ, সেখানে এইচ কম্পোজের জন্য নতুন করে কোনো আইডেন্টিটি এলিমেন্ট পাবো না। জি তে যেটা আইডেন্টিটি এলিমেন্ট সেটাই এইচ কম্পোজে থাকে, এবং জি তে কোনো এলিমেন্টের জন্য যে ইনভার্সটা আমরা পাবো সেটাই এইচ এর জন্য পাবো, সেটাও আমরা এইচ এর জন্যই পাবো। হবে। কারণ এটাও ছবি থেকে পরিষ্কার একদম। যদি জি তে যেটা আইডেন্টিটি এলিমেন্ট আমি পাচ্ছি, জি তে যে আইডেন্টিটি এলিমেন্টটা পাচ্ছি, সেটা তো আমি শুধু এটুকুনি জায়গায় পাচ্ছি না, আমি ওভারঅল জি তে পাচ্ছি। হুম। ফলে সেইটাই এইচ এর ক্ষেত্রেও আইডেন্টিটি হিসেবেই কাজ করবে, তাই এইচ এর জন্য নতুন কিছু পাওয়ার ব্যাপার নেই। এবং এই যে ইটা, সেই ইটাকে কিন্তু এইচ এর ভিতরেই থাকতে হবে, সেইটা কিন্তু এইচ এর ভিতরেই থাকতে হবে, কারণ আমি সাবগ্রুপের উপর ফোকাস করছি ব্যাপারটাতে। তো তখন যখন করছি, তো সেই ক্ষেত্রে ইটা যদি বাইরে থাকে, আমি কখনো এইচ এর সাবগ্রুপ, এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট সেটা বলা যায় না। ঠিক হুম। আছে, ইটা যদি এইচ এর বাইরে থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই তার আইডেন্টিটি এলিমেন্ট হবে না। ফলে ইটা এইচ এর মধ্যেই থাকতে হবে, এবং ইটাই সেই এইচ এরও আইডেন্টিটি এলিমেন্ট হবে। এবং যদি একটা এলিমেন্ট এ নিই এইচ থেকে, এটা তো জি এরও একটা মেম্বার, এবং জি এর করেসপন্ডিং তার যদি ইনভার্সটা বি হয়, তাহলে এইচ এর মধ্যেও তার ইনভার্স বি হবে, অন্য কেউ নয়, এবং সেই বি অবভিয়াসলি এইচ এর মধ্যেই থাকবে। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট, the identity element of the subgroup H is the identity element of the group of the identity element of the group G। তার মানে এখানে সহজভাবে বললে ই এইচ যা হবে, ইজিটাও সেটাই হবে, নতুন করে কিছু পাবো না। এবং দ্বিতীয় যে ক্রাইটেরিয়া রয়েছে, ক্রাইটেরিয়া বলতে যেটা হোল্ড করবে, সেটা হচ্ছে ইনভার্সটা, কোনো এলিমেন্টের ইনভার্স জি এর মধ্যে যেটা হবে, এইচ এর মধ্যেও সেটাই হবে। ইফ A belongs to H, then the inverse
of A in H is same as the inverse of A in G. ঠিক আছে, G তে যে ইনভার্স হবে তার সঙ্গে কিন্তু সেটা সমান হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হয়েছে। হ্যাঁ হয়েছে। If A belongs to H, then the inverse of A in H is same as the inverse of A in G. আচ্ছা নেক্সট লেখ। এই থিওরেমটা একদম অবভিয়াস, এই থিওরেমটার প্রমাণের দিকে গিয়ে লাভ নেই। নেক্সট যে থিওরেমটা আছে সেই থিওরেমের দিকে আসছে, সেটা হচ্ছে কন্ডিশনটা। Let G compose be a group and H compose টা এখন সাবগ্রুপ বলছি না, সাবগ্রুপ হওয়ার কন্ডিশনটা বার করবো, তাই আমি জাস্ট নন এমটি সাবসেট নিয়ে নিচ্ছি। and H is a non-empty subset and H is a non-empty subset of G. Then H forms a subgroup of G compose then H forms a subgroup of G compose if and only if the necessary sufficient condition for H to be a subgroup of G, তাহলে if and only if কি হচ্ছে, দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হয়। ফার্স্ট কন্ডিশন হচ্ছে A, B যদি H এ থাকে তাহলে A কম্পোজ B কেও H এই থাকতে হবে। A, B H এ থাকলে A কম্পোজ B কেও H এই থাকতে হবে, অর্থাৎ ক্লোজার প্রপার্টি। প্রপার্টি হোল্ড করতে হবে। এমনিতে তো গ্রুপ হলে মানে হোল্ড করতেই হবে ক্লোজার প্রপার্টি। গ্রুপ হলে তো হোল্ড করতেই হবে, কিন্তু এখনো H কম্পোজটা যে গ্রুপ সেটা বলিনি। ঠিক আছে, সে শুধুমাত্র সাবসেট বলেছি। তো সাবসেট বলেছি উইথ ক্লোজার প্রপার্টি এবং ইনভার্স প্রপার্টি। ক্লোজার এবং ইনভার্স থাকলেই বলছে বাকি দুটো হোল্ড করে এমনিতেই Hটা সাবগ্রুপ হয়ে যাবে। চারটে আলাদা আলাদা করে হোল্ড করার দরকার নেই, বলছে দুটো হোল্ড করলেই নাকি সাবগ্রুপ হয়ে যাবে। কারণ জি তো গ্রুপ, তার মানে জি এর আইডেন্টিটি এলিমেন্ট আছে, আইডেন্টি এলিমেন্ট এর মধ্যে কাজ করবে, তাহলে একটা হয়ে গেল। হ্যাঁ, আর আবার জি অ্যাসোসিয়েটিভিটি হোল্ড সবসময় করে। যেহেতু তোর সেটা আবার হেরিডিটারি প্রপার্টি, একদম যেটাকে বলে বংশগত প্রপার্টি, তো সেটা কিন্তু H এর মধ্যে জি থেকে এমনিতেই চলে আসবে প্যারেন্টস এর থেকে। চারটে প্রপার্টি হয়ে গিয়ে সেটা গ্রুপ ফর্ম করে গেল। ঠিক আছে, এটাতে চাপ হবে না, হবে হচ্ছে উল্টো প্রমাণ করাটা। তোর এই দুটো প্রপার্টি যে হোল্ড করবে সেখান থেকে শুরু কর। এটা লিখিনি এখন। A belongs to H implies A inverse belongs to H হতে হবে, অর্থাৎ ইনভার্স প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। এগুলো যদি হয় তাহলে Hটা সাবগ্রুপ হতে পারবে। আবার H যদি G এর সাবগ্রুপ হয় তাহলে এই দুটো প্রপার্টি স্যাটিসফাই সে করবেই। তো সাবগ্রুপ হলে যে এই দুটো করবে সেটা তো একদম অবভিয়াস, কারণ সাবগ্রুপ মানে নিজে গ্রুপ। এই যদি G এর সাবগ্রুপ হয় সে তার মানে নিজে একটা গ্রুপ।
আর সে যদি গ্রুপ হয় তার মধ্যে চারটি প্রপার্টি থাকছে, ক্লোজার প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, অ্যাক্সেসরি প্রপার্টি। তাহলে দুটো জাস্ট বলেছে, চারটে বলেনি, দুটো তো থাকবেই। তাহলে এখানে লেখ, ছোটটা এ করে নি। প্রথমে ধরে নিচ্ছে সাবগ্রুপ। উই ফার্স্ট অ্যাজিউম দ্যাট এইচ কমা কম্পোজ the subgroup of G compose. H compose the subgroup of G compose, যেটাকে আমরা এগুলো এই নোটেশনটা ইউজ করবি না, কিন্তু বিভিন্ন ফরেন বইতে ইউজ করে। সেটা হচ্ছে H লেস ইকুয়াল টু G লেখে। H লেস ইকুয়াল টু G, এটার মানে বোঝা যাচ্ছে H টা হচ্ছে G এর একটা সাবগ্রুপ। শুধু লেস দেন লিখলে প্রপার সাবগ্রুপ, আর ইকুয়াল টু হলে যে কোনো সাবগ্রুপকে আমরা এভাবে বলি। তারপর যেমন ধর নর্মাল সাবগ্রুপ যখন করব তখন লিখবো H ইজ দ্য নর্মাল সাবগ্রুপ অফ G। এই নোটেশনটা স্ট্যান্ডার্ড, এই নোটেশনটা চলে, মাপার বইতেও পাবি। H del G এর মানে হচ্ছে H ইজ দ্য নর্মাল সাবগ্রুপ অফ G। যদিও নর্মাল সাবগ্রুপ তোদের এই সিলেবাসে নেই, তোদের পরে ভাগ করে দিয়েছে ওটা, তোদের কোর্সের পর্যন্তই লাভ। ঠিক আছে, তো তারপরে আবার নর্মাল সাবগ্রুপ, আইসোমরফিজম ওই সমস্ত আলাদা করে দিয়েছে। হয়েছে লেখা? হ্যাঁ, হয়ে গেছে। This implies H compose is itself a group under the same binary operation, under the same binary operation which is restricted to a just definition of subgroup। definition of subgroup এটাই বলছে। তাহলে this implies এরকম যদি হয় তাহলে জি যেহেতু নিজে একটা গ্রুপ, তার মানে সে অবভিয়াসলি ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভিটি মানে ক্লোজার এবং ইনভার্স প্রপার্টি স্যাটিসফাই করবে। তাহলে দেয়ার ফোর this implies being a group H compose obviously satisfy the closure property being a group H compose obviously satisfy the closure property 1 and inverse property 2। বোঝা যাচ্ছে? হ্যাঁ। নেক্সট, এবার এটার কনভার্স পোর্শনটা, যদি এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে আমাদের সাবগ্রুপ হবে, যেটা তখন বলছিলি। কনভার্সলি লেট conversely let H satisfy H is the non-empty, এরকম ভাবে লেখ H is the non-empty subset
of G satisfying given conditions. H is a non-empty subset of G satisfying the given conditions. তার মানে ওই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে সেই হিসাবে আমি যদি দেখি তাহলে প্রথম যেটা ক্লোজার প্রপার্টি এবং ইনভার্স প্রপার্টি সেই দুটো কিন্তু স্যাটিসফাই করে গেছে। ক্লোজারটা এবং ইনভার্স প্রপার্টিটা স্যাটিসফাই করে গেছে। তার এখানে 1 নম্বর দিয়ে লিখ H is বা এরকম ভাবে লিখ সিন্স, আচ্ছা এখানে এক দিস না, এখানে লেখ হচ্ছে ABCD দিয়ে কর। সিন্স A, B, A, B belongs to H implies A compose B belongs to H, এটা হচ্ছে 1 নম্বর দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে given। তাহলে this implies compose is বা H is closed under compose. closed under compose হয়ে গেল। তাহলে 1 নম্বর প্রপার্টি স্যাটিসফাই করলো। তো 2 নম্বর হচ্ছে আমাদের কাছে অ্যাসোসিয়েটিভিটি। 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। সিন্স G is a group, G is a group, this implies compose is associative in G and also associativity is a hereditary property. Hereditary Party. property and H আবার G এর সাবসেট। তাহলে G থেকে H এ সেটা যাবে। ঠিক আছে, তাহলে this implies compose is associative in H, compose is associative in H। Next, এরপরে তো দুটো প্রপার্টি হলো, আর দুটো প্রপার্টি কি, একটা হচ্ছে আইডেন্টিটি, একটা হচ্ছে ইনভার্স। এটা তো গিভেন আছে আইডেন্টিটিতে শুধু। হুম, তাহলে সেটা আইডেন্টিটি আছে কি করে বুঝবো? জিটা তো গ্রুপ, জিটা গ্রুপ, তো জি এর জিটা আইডেন্টিটি এলিমেন্ট হিসাবে ই আছে এখানে। জি এর আইডেন্টিটি আছে, আর এখানে এইচটা তো একটা নন এমটি সাবসেট অফ জি, যদি সাবসেট তাহলে এইচ এর মধ্যেও থাকবে আইডেন্টিটি। এইচ এর মধ্যেও থাকবে, কিন্তু সেটা দেখাবো কি করে? এইচ এর মধ্যে থাকবে এই যে নন এমটি যে বললাম, হুম, সেটা তো নন এমটি আইডেন্টিটি থাকবে, তার কি মানে আছে? অন্য কিছু দিয়েও তো নন এমটি হতে পারে। হ্যাঁ, কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, তো সেটা আমি শর্টে দেখিয়ে দিচ্ছি। আমি তো একটা আগের থেকে আমি বলছিলাম যে তোর জি তে যেটা আইডেন্টিটি এলিমেন্ট সেটাই এইচ আইডেন্টিটি এলিমেন্ট হিসেবে থাকবে। তো সেটাকে আমরা শর্টে যদি বলি কিভাবে বলছি দেখ। সেকেন্ড থার্ড কন্ডিশনটা স্যাটিসফাই করি। থার্ড কন্ডিশনটা অনুযায়ী আমি ধরছি লেট A belongs to H, তার মানে A inverse belongs to H। হ্যাঁ,
এটাও গিভেন। ব্যাপারটা খুব সহজ। তাহলে দেয়ার ফোর এ কমা ইনভার্স বিলংস টু এইচ। হ্যাঁ, আবার উপরে বলছে দুটো এলিমেন্ট যদি এইচ এ থাকে তাদের কম্পোজিশনটাও এইচ এ থাকবে। নিচে থাকে মানে এ কম্পোজ এ ইনভার্স, তার মানে সেটাই তো আইডেন্টিটি এলিমেন্ট। হুম। বোঝা গেল? হ্যাঁ। তাহলে আইডেন্টি এলিমেন্ট সহজেই বোঝা গেল যে এটা এইচ এর মধ্যে আছে। Where is the identity element? In G compose. তাহলে therefore লাস্ট যে অপারেশনটা সেটা তো এই লাইনটাই আরেকবার। হ্যাঁ। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এখান থেকে একটা ইটা তো পেলাম, তো সেইটাই কিন্তু এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ এইচ বা এরকম ভাবে লেখ ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট in H under compose। লাস্ট যে ইয়েটা সেটা হচ্ছে তাহলে each element of H as an inverse in H under compose। তাহলে সব প্রপার্টি স্যাটিসফাই করলো, দেওয়ার ফোর H composes a sub is a group and H is a non-empty subset of G। তাহলে this implies H composes a subgroup of G। হুম। ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে আবার যেমন ধর এ কম্পোজ বি, হুম। এ কম্পোজ বিটা এইচে আছে বলছে, আবার হুম। নাকি এ ইনভার্সটা এইচে আছে বলছে। তাহলে দুজনকে একসঙ্গে কম্বাইন করলে আমি বলতে পারি এ কম্পোজ বি ইনভার্সটা এইচে থাকলেই সেটা সাবগ্রুপ হয়ে যাবে। হ্যাঁ। অবশ্যই, কারণ এ ইনভার্সটার জন্য বি ইনভার্সটার কথা বললাম আর এ কম্পোজিশনের জন্য এটা বললাম, একবারে বলা হয়ে গেল। হুম। তাহলে এখানে লিখ let G compose be a group and H is a non-empty subset of G। Then
Then H forms a subgroup of G. If, in fact, if and only if একটাই কন্ডিশন বলবো, সেক্ষেত্রে তাহলে A, B যদি H এ থাকে, তার মানে A কম্পোজ B ইনভার্সটাকে H এ থাকতে হবে। ঠিক আছে, কেউ যদি বলে A ইনভার্স B, সেটাও হবে একই ব্যাপার। A ইনভার্স B ইনভার্স, সেটাও একই ব্যাপার। ঠিক আছে, এটা হলেই বলছে সাবগ্রুপ ফর্ম করে যাবে। তাহলে আমাদের এখন এই কন্ডিশনটা থেকে 4টে কন্ডিশন দেখাতে হবে। এই কন্ডিশনটা থেকেই 4টে কন্ডিশন কিন্তু নিয়ে আসতে হবে। জাস্ট একটা কন্ডিশন থেকে 4টে কন্ডিশন কি করে আসবে? তো প্রথম পোর্শনটা পুরো এটার মতোই। এটুকুনি ফার্স্ট পোর্শনটা হবে। আচ্ছা। বা ইনফ্যাক্ট পুরোটাই লিখতে হবে। তো এটা পুরোটা লেখার পর আমরা জাস্ট এখানে নাম্বারিং গুলো করার দরকার নেই। ক্লোজার প্রপার্টি অ্যান্ড ইনভার্স প্রপার্টি, এটুকুনি লিখতে পারি। তো ক্লোজার প্রপার্টি এবং ইনভার্স প্রপার্টি মানেটা কি? তাহলে দ্যাট ইজ, তাহলে এরকম ভাবে লেখ। তাহলে দেয়ার ফোর A, B যদি H এ থাকে, তার মানে এখান থেকে বলতে পারি যে A আর B ইনভার্স H এ আছে। হ্যাঁ, কারণ এটা এর মতো রাখলাম, বিটা আছে মানে বি ইনভার্সও আছে। তো আছে এই যে, তার মানে কম্পোজ বি ইনভার্স হুম, এই যে। এটা হচ্ছে বাই ইনভার্স প্রপার্টি। আর তার মানে A কম্পোজ বি ইনভার্স H এ আছে হ্যাঁ, বাই ক্লোজার প্রপার্টি। তাহলে এটা তো প্রমাণ করতে দিয়েছে। তার প্রথমটুকুর সঙ্গে জাস্ট এটুকুনি অ্যাড করে দিলাম। ঠিক আছে। কিন্তু আমাদের এবার কাজ হচ্ছে এই একটা জিনিস দিয়ে 4টে প্রপার্টি নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মেন কাজ, এই একটা দিয়ে 4টেকে আনতে হবে। তাহলে এখানে ধর HB a non-empty subgroup না, জাস্ট সাবসেট। সাবগ্রুপ তো প্রমাণ করবো এবার। আগেরবার সাবগ্রুপ ধরেছি বলে গ্রুপের সব প্রপার্টি স্যাটিসফাই করেছে, ফলে সহজেই প্রমাণটা হয়ে গেছে। কিন্তু এবার সাবসেট ধরে, জাস্ট একটা সাবসেট ধরে সেগুলো প্রমাণ করতে হবে একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। HB a non-empty subset of G। এবার তোদের মনে হতেই পারে এখানে যে H টা শুধুমাত্র A কম্পোজ B ইনভার্স বিলংস টু H হলেই সাবগ্রুপ হয়ে যাচ্ছে, মানে গ্রুপ হয়ে যাচ্ছে এখানে ইনফ্যাক্ট। তাহলে গ্রুপ হওয়ার জন্য 4টে প্রপার্টি দরকার কি ছিল? তাহলে তো একটা প্রপার্টি বলে প্রথম থেকেই গ্রুপটা পড়তে পারতাম।
কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যে একটা প্রপার্টি থেকে এইচটা গ্রুপ হয়ে যাচ্ছে, তার জন্য হেল্প করছে জি নিজেই। জি যেহেতু গ্রুপ হয়ে রয়েছে, সে বিভিন্ন এই প্রপার্টি দিয়ে তাকে সাপোর্ট দিচ্ছে। হুম, কিন্তু যখন জি এর ডেফিনিশন দেবে তখন তাকে কে সাপোর্ট দেবে? সে তো ইন্ডিপেন্ডেন্টলি তাকে গ্রুপ হতে হবে। হ্যাঁ তার মধ্যে এই জিনিসটা থাকার জন্য তো তাকে তো কিছু প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। হুম, তাই জন্য তার 4টে প্রপার্টি রয়েছে। কিন্তু সাবগ্রুপকে গ্রুপ করার জন্য জি নিজেই অনেকটা হেল্প করে দিচ্ছে, ফলে একটা প্রপার্টি দিয়েই গ্রুপ হয়ে যাচ্ছে, যেটা জি এর বেলায় কিন্তু এই ছিল না। তো let H be a non-empty subset of G, satisfying the condition কি কন্ডিশন? স্যাটিসফাইং দি কন্ডিশন দ্যাট এ বি যদি এইচ এ থাকে, তাহলে এ কম্পোজ বি ইনভার্সও এইচ এ আছে। তাহলে এই প্রপার্টিটাকে ইউজ করে 4টে প্রপার্টি আমাকে আনতে হবে। জি ওখান থেকে যা যা দেবে, যেমন অ্যাসিডিভিটি, আইডেন্টিটি এলিমেন্ট যা যা আসবে ওখান থেকে, সেগুলো তো আসবেই। তো ফার্স্ট যেটা আমাদের দেখাতে হয় সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। তো ক্লোজার প্রপার্টিতে আমি লাস্টের দিকে আসছি। এখানে একটু ব্যাপারটা উল্টো হয়ে যাবে। আমি প্রথমে এখানে আইডেন্টিটির ব্যাপারটা দেখছি। আইডেন্টিটি ঠিক আছে। তো 1 নম্বর দিয়ে 4টে প্রপার্টি হওয়া নিয়ে কথা, আমাকে আগে পরের কোনো ব্যাপার নেই। লেট এ বিলংস টু এইচ, তাহলে দিস ইমপ্লাইজ এ যদি এইচ এ থাকে, তাহলে এ ইনভার্সটাও এইচ এ আছে। হুম দিস ইমপ্লাইজ এ কমা এ ইনভার্সটাও এইচ এ আছে। হুম, এখন তাহলে এ কম্পোজ এ ইনভার্সটাও এইচ এ আছে। ইন দি গিভেন কন্ডিশন, হ্যাঁ এই কন্ডিশন যদি এ আর বি কে সেম ধরে নি, তাহলে এ কম্পোজ এ ইনভার্স এইচ এ চলে আসলো। হ্যাঁ আর এই কম্পোজ এ ইনভার্স মানে হচ্ছে ই। হুম তাহলে ই পেয়ে গেলাম। হ্যাঁ ইটা কি? ইটা হচ্ছে এখানে জি এর আইডেন্টিটি এলিমেন্ট ইজি। হুম তার মানে দিস ইমপ্লাইজ is the identity element under compose। হ্যাঁ, এবার দ্বিতীয় প্রপার্টি, তারপরে হচ্ছে ইনভার্স এক্সিস্ট করছে কিনা। ই যখন পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ইনভার্স এক্সিস্ট করছে। ইনভার্সও করবে, কারণ এ বিলংস টু এইচ। কি করে দেখাবো সেটা? এ বিলংস টু এইচ, তাহলে দিস ইমপ্লাইজ এ আর ই দুইজনে আছে। এ যদি হুম এইচ এ থাকে, এখন ই তো অলরেডি নিয়ে নিয়েছে, তাহলে এ আর ই দুইজনে আছে। হুম, তাহলে এ কমা, তাহলে কন্ডিশন অনুযায়ী কি বলছে? এ কম্পোজ ইনভার্স এইচ এ আছে। কিন্তু হ্যাঁ নিয়ে লাভ নেই, বরং ই কম্পোজ এ ইনভার্স নেই। আমি তো এ ইনভার্স চাইছি, ইনভার্স তো ই হয়ে যাবে, তার মানে তো এ এইচ এ আছে বলতে পারবো, এটা এইচ এ বলতে পারবো। হ্যাঁ বলে লাভ কি? এ তো এইচ এ আছে, আমি ধরেই নিয়েছি। এর জায়গায় ই, এবং অ্যাকচুয়ালি টেকিং বললে এ বলার থেকে রিপ্লেসিং বলা ভালো।
রিপ্লেসিং এ বাই ই এবং বি বাই এ। হুম কন্ডিশনটা কি ছিল? এ বি ইনভার্স, এ এর জায়গায় কি ধরলাম? ই, বি এর জায়গায় এ। ইনভার্স। কোথায় সেটাও লেখা উচিত? ইন গিভেন কন্ডিশন। তাহলে এটা কি হয়ে গেল? এ ইনভার্স হয়ে গেল, হ্যাঁ। কারণ এর সঙ্গে তুই যাকে কম্পোজিশন করবি সেটাই থাকবে। হুম তার মানে ইচ এলিমেন্ট, এ একটা যে কোনো এলিমেন্ট ছিল তার আবার ইনভার্স পেলাম, তাহলে ইচ এলিমেন্ট অফ এইচ হ্যাজ অ্যান ইনভার্স in H হুম under compose ঠিক আছে। এবার অ্যাসোসিয়েটিভিটি। নম্বর অ্যাসোসিয়েটিভিটি, সেটা তো একই বসে যাবে। তো জি যেহেতু গ্রুপ হবে তাহলে এই সাবসেট বলে অ্যাসোসিয়েটিভিটিটা হেরিডিটি প্রপার্টি অনুযায়ী হোল্ড করবে। হ্যাঁ, তাহলে অ্যাসোসিয়েটিভিটি লেখাটা এটাই হবে। ঠিক আছে। এই আগেরটা যেটা লেখাটা হয়েছিল ওইটাই হবে। এটাই বসিয়ে দিতে হবে। ঠিক আছে। লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি, যেটা সবার প্রথমে হয় সেটার এখন সবার লাস্টে চলে এসেছে। তো ক্লোজার প্রপার্টি কি করে করবো? দুটো এলিমেন্ট নিয়ে দেখাতে হবে, সেই দুটো এলিমেন্টের কম্পোজিশনও এইচেও আছে, এইচে আছে। হ্যাঁ। কিন্তু কেন ক্লোজারটা লাস্টে লিখলাম? এটা কি প্রথমে লিখলে হতো না? অবশ্যই প্রথমে লিখলে হতো না। কেন হতো না নিজেরাই দেখ। এ যদি বি, এ আর বি এইচে থাকলে এ কম্পোজ বি ইনভার্স এইচে থাকে, তাই তো? হুম কিন্তু তোর তো দরকার এ কম্পোজ বি, সেটা কি করে আসবে? বি। তো এ বি যদি এইচে থাকে তাহলে এখান থেকে লিখতে পারিস এ কম্পোজ বি ইনভার্স এইচে আছে। হ্যাঁ। কিন্তু এটা কি আগে লিখতে পারতিস না যতক্ষণ না ইনভার্সটা ইনভার্সটা তারপরে। না করেছিস? তাহলে এটা বাই ইনভার্স প্রপার্টির জন্য লিখতে পারছিস। কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা কিন্তু ইনভার্স প্রপার্টি দেওয়া নেই, সেটা জাস্ট একটা এলিমেন্ট হিসেবে দিয়েছে। হুম তাহলে এইবার আমরা লিখতে পারি না বি ইনভার্স, বি এর জায়গায় বি ইনভার্স দিয়ে রিপ্লেস করে? হুম ইনভার্সের ইনভার্স। হুম, তখন সেটা বি তে রূপান্তরিত হলো, এবং এটা যখন হলো তখন সেটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো। তো চারটে প্রপার্টি যখন স্যাটিসফাই করলো তাহলে দেওয়ার ফোর। Each compose is a group হুম and H is a non-empty subset of G. তার মানে H compose is a subgroup of G compose। হুম তো এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে এখানে। হ্যাঁ। এরপরে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে ইনভার্সটাও লাগবে না। ইনভার্সটাও লাগবে না যদি এইচটা ফাইনাইট হয়। এইচটা যদি ওই যেমন ওই কিউ প্লাস জেড প্লাস, ওই ক্ষেত্রে ইনভার্সটা লাগবে।
কিউ প্লাস যদি সাবগ্রুপ হওয়ার জন্য জেড প্লাসটা লাগে, সেটা তো একটা ইনফাইনাইট সাবগ্রুপ জেড হ্যাঁ, প্লাসটা, তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে। সেক্ষেত্রে আমাকে এখন যেটা করলাম সেটা দিয়েই করতে পারবো, সেটা দিয়েই করতে হবে। must be inverse. কিন্তু কিন্তু ইনকেস যদি যেটা মানে যদি ফাইনাইট একটা সাবগ্রুপ হয়, এইচ এর মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে, তাহলে ইনভার্সটাও দেখবো লাগবে না, জাস্ট এ কম্পোজ বি দিয়েই সাবগ্রুপ তৈরি হয়ে যাবে। শুধুমাত্র ক্লোজার স্যাটিসফাই করলেই সাবগ্রুপ হয়ে যাবে, আচ্ছা, যদি এইচটা ফাইনাইট হয়। ইনফাইনাইটের ক্ষেত্রে ফাইনাইট। এটাই লাগবে, তার মানে এটা হচ্ছে ইন জেনারেল। হুম, আর ওটা এইচটা যদি ফাইনাইট। ফাইনাইট হয় তাহলে শুধুমাত্র ক্লোজার প্রপার্টি দিয়েই সাবগ্রুপ ফর্ম করে যাবে।